আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ডে 2। তোমরা পূর্বে ডে 1 ক্লাসটা যারা এখনো করে আসোনি, আমাদের ইউটিউব চ্যানেলে এসে প্লেলিস্টে ক্লিক করে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই টপিকে যাবা, তারপর ডে 1, ডে 2, ডে 3 এইভাবে সিরিয়ালি ক্লাসগুলো কমপ্লিট করে ফেলবা। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে গেলে আমাদের ক্লজটা খুব ইম্পর্টেন্ট, ক্লজগুলো চিনতে হবে। এখন আমরা দেখব হচ্ছে যে ক্লজ কাকে বলে, ক্লজ কত প্রকার, এগুলো ডিটেইলস আলোচনা করব। ক্লাসটি একদম মনোযোগ দিয়ে করো, কোনো টেনশন করতে হবে না। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ইংলিশটা নিয়ে খুবই টেনশনে আছো, একদম বেসিক টু অ্যাডভান্স তোমরা ইংলিশটাকে কমপ্লিট করতে চাচ্ছ, খুব ভালো একটা প্রিপারেশন নিতে চাচ্ছ, তুমি চাইলে কিন্তু নির্দ্বিধায় আমার অনলাইনেই পেইড ব্যাচে ভর্তি হতে পারো যারা ঢাকার বাইরে আছো। আর যদি ঢাকার ভিতরে থাকো তাহলে তুমি চাইলে আমার ঢাকার মধ্যে আমার সাথে অফলাইনে যুক্ত হতে পারো আমাদের অফলাইনে স্পেশাল ব্যাচে। আর ঢাকার বাইরে হইলে তুমি নির্দ্বিধায় আমার অনলাইন পেইড ব্যাচে যুক্ত হয়ে যাও। তোমার ইংলিশ সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার পুরো দায়িত্ব নিয়ে পড়াবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি অবশ্যই ভালো করতে পারবা। চলো প্রিয় শিক্ষার্থীরা, দেখি আমরা ক্লজ কত প্রকার আছে। দেখো, ক্লজকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমরা অনেকে প্রিন্সিপাল বলেই জানি অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলে জানি, বাট দুইটা একই জিনিস, প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আরেকটা হলো সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ, আর হলো কোঅর্ডিনেট ক্লজ। এই ক্লজের মধ্যেই লুকিয়ে থাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। দেখো, এই একটা মাত্র প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকলেই সেটা একটা সিম্পল সেন্টেন্স। আর যদি একটা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত থাকে এবং আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ একটা ইন্ডিপেন্ডেন্ট এবং আরেকটা ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ একটা ডিপেন্ডেন্ট ক্লজ মার্কার যুক্ত থাকলে সেটা হয়ে যায় একটা কমপ্লেক্স সেন্টেন্স। আর এই যে কোঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ কোঅর্ডিনেশন যে কনজাংশন থাকে এন্ড অর বাট, এইগুলো যুক্ত হয়ে যখন দুই পাশে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ দুইটা ক্লজই যখন প্রেজেন্ট, এই দুইটা ক্লজই যখন প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দ্বারা যুক্ত হয়ে যায়, তখন সেটাকে বলে কম্পাউন্ড সেন্টেন্স। সো আমরা একটু ভালো করে খেয়াল করি প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করি। আমরা প্রথমে দেখি তাহলে ক্লজটা কি। আচ্ছা, ক্লজে একটা বিষয় বুঝি তোমাদের, যে ক্লজটা হচ্ছে জাস্ট একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেটা হলো ক্লজ। হয়তো আমি এটা তোমাদের ডে 1 ক্লাসেও আমি আলোচনা করেছি। একটা ক্লজের মধ্যে হচ্ছে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। এই ফাইনাইট ভার্বটা কি, এটা আমরা কনফিউজড হয়ে যাই। বাট একদম সিম্পল করে মনে রাখো, যে ভার্বটা দেখে টেন্স আইডেন্টিফাই করা যাবে, টেন্স চিনতে পারবা তুমি, যেটা কোন টেন্সে আছে। ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, এই যে ভার্বের রূপের পরিবর্তন ঘটবে এবং তুমি দেখা মাত্র টেন্স আইডেন্টিফাই করতে পারবা, এইটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যখন একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেটাকে বলা হয় ক্লজ। এবারে ক্লজকে কি করা হয়েছে, তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা কি বললাম, আমি একটু আগেই তোমাদের আলোচনা করেছি যে সাবঅর্ডিনেট ক্লজ, প্রথমটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, আর কোঅর্ডিনেট ক্লজ। এখন আমরা দেখবো একটা একটা করে যে অ্যাকচুয়ালি কোনটা কি। তাহলে আমরা ক্লজটা বুঝতে পেরেছি, ফাইনাইট ভার্বটা আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, একটু টেনশন করো না, জাস্ট রিল্যাক্স। দেখো, প্রিন্সিপাল ক্লজটা কি একদম খুব ভালো করে বুঝো। আচ্ছা, যে ক্লজটি তার অর্থ প্রকাশের জন্য অন্য কোন ক্লজের উপর নির্ভরশীল না হয়ে নিজেই নিজের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে, সেই ক্লজকে প্রিন্সিপাল ক্লজ বলে। আচ্ছা, প্রিন্সিপাল ক্লজের আরেকটা নাম কি বলেছিলাম যেন, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট মানে কি বলতো, একটু বুঝো। ইন্ডিপেন্ডেন্ট মানেটা কি, স্বাধীন। তাহলে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি মানে কি, স্বাধীন দেশ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে স্বাধীন ক্লজ, যে ক্লজটা অন্য কারোর সাহায্য ছাড়াই নিজেই পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে, কারো হেল্প প্রয়োজন হয় না, সেই তো প্রিন্সিপাল, সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, আচ্ছা এবার দেখো, এবার পরে কি বলছে, সিম্পল সেন্টেন্স গুলো সবসময় প্রিন্সিপাল ক্লজ হয়ে থাকে। এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স আমরা পড়তেছি, সিম্পল সেন্টেন্স গুলো কি হয়ে থাকে সবসময়, মানে সর্বদা কি হয়ে থাকে, সিম্পল সেন্টেন্স গুলো সবসময় প্রিন্সিপাল ক্লজ হয়ে থাকে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে থাকে। মনে রাখতে হবে যে প্রিন্সিপাল ক্লজের শুরুতে কখনো কোনো ক্লজ মার্কার যেমন ইফ, দ্যাট, অ্যাজ, সিন্স, দো, অলদো, এইগুলো কোনো কিছু থাকবে না, কোনো ক্লজ মার্কার থাকবে না, জাস্ট প্রিন্সিপাল ক্লজ থাকবে সিম্পল সেন্টেন্স। ক্লিয়ার? এবং ডাব্লিউএস ওয়ার্ড কনজাংশন বসতে পারে না, কোনো যেমন হোয়েন, হুইচ, হাউ, এই যে কোনো বা হোয়ার, এই যে কোনো কনজাংশন বসতে পারবে না। কখনো কখনো ইম্পারেটিভ মুড বোঝাতে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট উজ্জ্বল থাকে। এটা ইম্পারেটিভ সেন্টেন্স যারা তোমরা বুঝো, যে প্রথমে সাবজেক্ট না থেকে ভার্ব দিয়ে শুরু হয়, এই যে ইম্পারেটিভে সাবজেক্ট উজ্জ্বল থাকে। যেমন আমি এখানে একটু সিম্পল মানে প্রিন্সিপাল ক্লজের একটা কিছু তিনটা এক্সাম্পল দিয়ে দিই। দেখো, শাইন ইজ ট্রাইং টু টিচ ইংলিশ ওয়েল। আচ্ছা, এটা একটা প্রিন্সিপাল ক্লজে আছে। দেখো, কারোর উপরে
নির্ভর করছে না, কোনো এখানে ক্লজ মার্কার টার্কার কিচ্ছু নাই। শাহিন ইজ ট্রাইং টু টিচ ইংলিশ ওয়েল, শাহিন ইংলিশ ভালোভাবে পড়ানোর চেষ্টা করছে। ক্লিয়ার? যে শাহিন ইজ ট্রাইং, শাহিন চেষ্টা করছে, টু টিচ শেখাতে ইংলিশ, ইংলিশ শেখাতে চেষ্টা করছে, ওয়েল ভালোভাবে। সিম্পল সেন্টেন্স। আই অ্যাম এ কলেজ স্টুডেন্ট, সিম্পল সেন্টেন্স। সাবজেক্ট ইজ ইট ক্লজ, শাহিন ইজ ট্রাইং, শাহিন ইজ এই যে ফাইনাইট ভার্ব, আই সাবজেক্ট এই যে এম ফাইনাইট ভার্ব, তাহলে এটা ক্লজ। এই ক্লজে কোনো কি নাই দেখো, ডাব্লিউএস ওয়ার্ড নাই বা কোনো তোমার কি ক্লজ মার্কার নাই, ওকে, কনজাংশন নাই, এটা কি সিম্পল সেন্টেন্স, অর্থাৎ এটা প্রিন্সিপাল ক্লজ। রাইট দ্য বুক অ্যাট ওয়ান্স, একটু আগে যেটা বলছিলাম ইম্পারেটিভ মুড বোঝাতে, অর্থাৎ রাইট দ্য বুক অ্যাট ওয়ান্স, এক্ষুনি বইটা লিখো, রাইট দ্য বুক বইটি লিখো, অ্যাট ওয়ান্স এক্ষুনি, এক্ষুনি এই যে বলতেছে প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়েছে, এই যে ইম্পারেটিভ মুড বোঝাচ্ছে এখানে, অর্থাৎ এখানে সাবজেক্টটা কি বলতো, ইউ রাইট দ্য বুক অ্যাট ওয়ান্স, ইউটা উজ্জ্বল আছে সাবজেক্ট এখানে। আমরা কি বলি, কাম হিয়ার, ডু দ্য ওয়ার্ক, বলি না আমরা কাম প্রথমে ভার্ব দিয়ে শুরু করলাম, ডু শুরু করলাম ভার্ব দিয়ে, এটা ইম্পারেটিভ মুড বোঝায়। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থীরা? আশা করি আমরা প্রিন্সিপাল ক্লজটা বুঝতে পেরেছি, যেখানে একটা ক্লজ থাকবে, সেখানে কি অন্য কোনো কনজাংশন বা যেখানে তোমার ক্লজ মার্কার থাকবে না, কারোর উপর নির্ভর করবে না, নিজেই পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করবে, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা একটু নিচের দিকে যাই, যে অ্যাকচুয়ালি এবার দেখবো যে কম্পাউন্ড বা কমপ্লেক্স সাবঅর্ডিনেট ক্লজটা কি। সাবঅর্ডিনেট ক্লজ যে সকল ক্লজ তাদের অর্থ প্রকাশের জন্য অন্য আরেকটি প্রিন্সিপাল ক্লজের উপর সর্বদা নির্ভরশীল থাকে এবং প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত হয়ে একটা পূর্ণাঙ্গ অর্থ প্রদান করে ও কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে, তাদেরকে সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। বুঝছো? আমি এক্সাম্পল দিয়ে তোমাদের আরো ক্লিয়ার করব, ভালো করে দেখো। মনে রাখতে হবে যে সর্বদা সাবঅর্ডিনেট ক্লজ এর শুরুতে ক্লজ মার্কার বিষয়টা বুঝো। একটু আগে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ আমরা পড়েছিলাম, মানে ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল যেটা আমরা বলি, সেখানে কোনো ক্লজ মার্কার বসবে বলেছিলাম? বসবে না। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজে কিন্তু ক্লজ মার্কার বসবে, অর্থাৎ এই ক্লজ মার্কার যুক্ত যখন থাকবে, যেমন অ্যাজ, বিকজ, সিন্স, ইফ, দো, অলদো, যেটা আমরা বলছি এই যে ক্লজ মার্কার গুলো ইটিসি থাকে, এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। দেখো একটু সিম্পল করে চিন্তা করো তো, কামাল সেইড দ্যাট হি ওয়াজ গুড। প্রিয় শিক্ষার্থীরা একটু ভালো করে বুঝো, দেখো কামাল সেইড এটা একটা ক্লজ, কারণ কি কামাল সাবজেক্ট, সেইড ভার্ব, ফাইনাইট ভার্ব, সেইড দেখে পাস্ট টেন্স বুঝতে পারছি, ভি টু এটা। এবার দেখো এই যে দ্যাট হি ওয়াজ গুড, এটা আরেকটা ক্লজ। এবার মাঝখানে দ্যাট যুক্ত এই যে ক্লজটা, দ্যাট যুক্ত অর্থাৎ এই ক্লজ মার্কার যুক্ত যে ক্লজটা থাকবে, এইটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এটা ডিপেন্ড করে কোন, এই দেখো দ্যাট হি ওয়াজ গুড, দেখো কামাল সেইড, কামাল বলেছিল দ্যাট যে হি ওয়াজ গুড, কামাল বলেছিল যে সে ভালো ছিল, এই যে হি ওয়াজ গুড। বাট আমি যদি বলি কামাল সেইড, কামাল বলেছিল, ফাইন হয়ে গেছে, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। বাট দ্যাট হি ওয়াজ গুড এইটুকু যদি বাদ দিয়ে দিই, দ্যাট হি ওয়াজ গুড যে সে ভালো ছিল, এখন কিন্তু ডিপেন্ড করতেছে কোন একটা ক্লজের উপরে, কোন একটা প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভর করতেছে, কারণ দ্যাট হি ওয়াজ গুড দেখে আমি বুঝতে পারছি না যে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে কিনা। তাহলে এই দেখো এই যে দ্যাট হি ওয়াজ গুড এইটুকুকে বলা হয় একটা ডিপেন্ডেন্ট ক্লজ বা এই সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। বাট কামাল সেইড এইটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ। তাহলে ভালো করে বুঝো, একটা ইন্ডিপেন্ডেন্ট বা একটা ডিপেন্ডেন্ট ক্লজ এবং কি এক বা একাধিক হতে পারে, যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ এই ক্লজ মার্কার যুক্ত মিলিত হয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স গঠন হয়। তাহলে এইটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স, এখন বুঝতে পেরেছো? তাহলে কি সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে, ওকে, অর্থাৎ একটা ক্লজ থাকে। আর কমপ্লেক্স সেন্টেন্সে কি হয়, দুইটা ক্লজ থাকবে, ওকে। এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং ডিপেন্ডেন্ট ক্লজ মিশ্রিত হয়ে কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হবে। একদম সহজ করে বুঝো। আই ডোন্ট নো হোয়াট হি ওয়ান্টস, আই ডোন্ট নো হোয়াট হি ওয়ান্টস, দেখো আই ডোন্ট নো আমি জানি না, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। বাট যদি বলে হোয়াট হি ওয়ান্টস, হোয়াট কি হি ওয়ান্টস, সে কি চায়, সে কি চায়, এখানে কিন্তু অর্থ প্রকাশ করছে না পূর্ণাঙ্গ ভাবে। বাট আই ডোন্ট নো আমি জানি না, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর এই যে হোয়াট হি ওয়ান্টস এইটুকু হলো একটা ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এই যে ক্লজ মার্কার, এই যে ডব্লিউএস ওই যে একটু আগে বলেছিলাম, এই যে হোয়াট হি ওয়ান্টস, দ্যাট হি ওয়াজ গুড, এইটুকু কি ক্লজ মার্কার যুক্ত হয়েছে, এটা ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। এই যে দো ইউ আর অনেস্ট ইউ আর পোর, এই দেখো এবার এটা কিন্তু মাঝখানে বসেছিল, দেখছো দ্যাট হোয়াট, বাট এখন দো প্রথমে চলে এসেছে। ক্লজ মার্কার প্রথমে বসলে এই যে প্রথমে ক্লজ মার্কার, তারপর একটা ক্লজ, তারপরে এই যে কমা বসে, তারপর আরেকটা ক্লজ বসে। যদি ক্লজ মার্কার
ক্লজ মার্কারটা প্রথমে বসে, তাহলে ক্লজ মার্কার যুক্ত একটা ক্লজ এবং কি হয়েছে, এই যে পরে দেখো আরেকটা ক্লজ হয়েছে। তাহলে দেখো ইউ আর পোর, তুমি গরিব, ইউ আর পোর, তুমি গরিব, এখানে কোনো অর্থের কোনো ঘাটতি নাই, পূর্ণ অর্থ প্রকাশ করেছে, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বাট দো ইউ আর অনেস্ট, যদিও তুমি সৎ। আচ্ছা যদি বলা হয় যদিও তুমি সৎ, তারপর তোমার মনের ভিতরে কি আকম বাকম শুরু হয়ে যাবে না, যে যদিও তুমি সৎ তাহলে কি এরপর কি করে ফেলছি আমি, কি অন্যায় করে ফেলছি, হাই ভাই বল ভাই আঙ্কেল বলেন না কি করে ফেলছি আমি। তাহলে এই যে ঘাটতি প্রকাশ করছে মনের ভিতরে, এটা কি বলা হয়, দো ইউ আর অনেস্ট। এই যে দো কনজাংশন মানে তোমার হচ্ছে ক্লজ মার্কার যুক্ত হয়েছে, দো ইউ আর অনেস্ট, যদিও তুমি সৎ। এই দেখো তাহলে এইটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই যে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে এইটা, আর ইউ আর পোর এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে বলো এখন দো ইউ আর অনেস্ট, আচ্ছা কমা ইউ আর পোর, যদিও তুমি, আচ্ছা দো ইউ আর অনেস্ট, যদিও তুমি সৎ, কমা তবুও ইউ আর পোর, তবুও তুমি গরিব। এখানে কোন সেন্টেন্স, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা কি একটা কমপ্লেক্স সেন্টেন্স, বুঝতে পেরেছি। তাহলে এই যে আমরা প্রিন্সিপাল ক্লজ এবং কি সাবঅর্ডিনেট ক্লজটা আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছি। এইটা না বুঝে আমরা যদি সিম্পল কমপ্লেক্স করতে যাই বা কম্পাউন্ড করতে যাই, সেখানে আমরা কনফিউজড হয়ে যাব। আগে আমাদের ক্লজ চিনতে হবে, আগে আমাদের ক্লজ কি, আগে আমাদের সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কি সেটা বুঝতে হবে। তারপরে আমরা যখন রুলের মধ্যে যাব, চেঞ্জিং এ যাব, সিম্পল থেকে কমপ্লেক্স করো, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করো, তখন আমাদের কাছে ইজি হয়ে যাবে। একটু ওয়েট করো প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করি আমরা একটু। আচ্ছা এবার আমরা দেখি কোঅর্ডিনেট ক্লজ। দেখো কোঅর্ডিনেশন কনজাংশন যেমন এন্ড, অর, বাট, সো, ইয়েট, ইটিসি। হ্যাঁ এই যে আমরা এটা বিশেষ করে এন্ড, অর, বাট, সো, ইয়েট এগুলো আমাদের বেশি প্রয়োজন হয়ে যায় আর কি। সো কোঅর্ডিনেশন কনজাংশন, তাহলে এই যে এন্ড, অর, বাট, সো, ইয়েট এগুলোকে ইটিসি, এগুলোকে কি বলা হয়, কোঅর্ডিনেশন কনজাংশন। দ্বারা দুই বা ততোধিক সমশ্রেণীর প্রিন্সিপাল ক্লজ যুক্ত হয়ে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে। ওকে, তো তখন উক্ত ক্লজ গুলোকে কোঅর্ডিনেট ক্লজ বলে। তাহলে কোঅর্ডিনেট ক্লজের জন্য আলাদা কোনো এই যে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের দুইটা ক্লজ আমরা দেখেছি। এই কোঅর্ডিনেট আসলে ওই রকম কোনো চেনার মতো কিছু নাই, এখানে জাস্ট কি হয়ে যায় এন্ড, অর, বাট, সো, ইয়েট, ইটিসি, যে কোঅর্ডিনেশন কনজাংশন, যখন কনজাংশন মাঝখানে থেকে যখন দুই পাশে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে বা দুইয়ের অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে মানে প্রিন্সিপাল ক্লজ স্বাধীন ক্লজকে যুক্ত করে দেয়, তখনই সেটা কি হয়ে যায়, কোঅর্ডিনেশন মানে কোঅর্ডিনেট ক্লজ হয়ে যায়। ওকে, আমরা একটা एग्जांपल দিয়ে তোমাদের বুঝাই। ইউ গেভ হিম এ বুক এন্ড হি গেভ ইউ আ ডায়েরি। দেখো এই যে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে এই যে কোঅর্ডিনেট ক্লজ বলতে এটা কি বোঝাবে, কম্পাউন্ড সেন্টেন্সকে বোঝায়। খেয়াল করে দেখো, ইউ গেভ হিম এ বুক, এই যে বুক পর্যন্ত একটা ক্লজ, মাঝখানে কি যুক্ত হয়েছে, এন্ড। দেখো এন্ড, তারপরে কি হলো, হি গেভ এ ডায়েরি। এবার দেখো ইউ গেভ হিম এ ডায়েরি, তুমি ইউ গেভ হিম তুমি তাকে দিয়েছিলে এ বুক, তুমি তাকে একটা বুক দিয়েছিলে, এবং হি গেভ ইউ এ ডায়েরি এবং সে তোমাকে একটা ডায়েরি দিয়েছিল। এই দুইটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো চিন্তা করে, প্রিন্সিপাল ক্লজ, দুইটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই যে দুই পাশে দুইটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা আরো অধিক থাকতে পারে, সবগুলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। যখনই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকছে এবং মাঝখানে এই যে কোঅর্ডিনেশন যে কনজাংশন এন্ড, অর, বাট, সো, ইয়েট, ইটিসি, এই যে কোঅর্ডিনেশন কনজাংশন দিয়ে যে যুক্ত করা হচ্ছে, এই যুক্ত করার জন্যই, যুক্ত করার পরে তখন এইটার একটা কি হয়ে গেছে, এটাকে বলা হবে একটা কোঅর্ডিনেট ক্লজ, এবং এই পরেরটা এইটা হলো একটা কোঅর্ডিনেট ক্লজ। ওকে, কিন্তু এমনিতে কিন্তু আমি যদি এন্ডটাকে বাদ দিয়ে দিই, তখন আমি ইউ গেভ হিম এ বুক, এটা একটা সিম্পল এই একটা প্রিন্সিপাল ক্লজ। তারপর কি দেখো, হি গেভ ইউ এ ডায়েরি, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। বাট এই মাঝখানে আমাদের, মাঝখানে বা যেখানে বসুক, মাঝখানে বসে, সাধারণত মাঝখানে বসে এই যে কোঅর্ডিনেশন কনজাংশন যখন যুক্ত হয়ে যায়, ওকে, এই যে দুই বা মানে দুই বা ততোধিক যে ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজকে একত্রিত করে দেয়, কনজাংক্ট করে, সংযোগ করে দেয়, তখনই সেটা হয়ে যায় কি, কোঅর্ডিনেট ক্লজ। ওকে, তাহলে এই যে ক্লজ গুলো আমরা বুঝতে পেরেছি। তাহলে আশা করি ডে 1 ক্লাসটা তোমরা যারা করেছো খুব ভালো করে ক্লজ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আশা করি বুঝতে পেরেছিলে। আজকের ক্লাসটাও গত ক্লাসে আলোচনা করেছি, মোটামুটি এর টাচও ছিল। তো আজকেও আমরা আরো দেখলাম কি ক্লজ সম্পর্কে বুঝে ফেললাম, এবং ক্লজের মধ্যে মধ্যে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এইটাও আমরা কি বুঝতে পেরেছি। এবার দেখো তাহলে এইগুলো সবগুলো কি বলতো, এগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স।
they must follow the advice or they will fail in the exam। তাহলে এটা কি বলতো, একটা কম্পাউন্ড সেন্টেন্স। দেখছো, তাহলে কম্পাউন্ড সেন্টেন্স যেহেতু এই যে মাঝখানে অর এই যে আছে তোমার কোঅর্ডিনেশন কনজাংশন দিয়ে যুক্ত হয়েছে, এই জন্য আগের ক্লজটাও হয়ে যাবে, এটাকেও বলা হবে। এটা কিন্তু মূলত দেখতে কিসের মতো, দেখতে কিন্তু প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বাট এই যে কোঅর্ডিনেশন কনজাংশন যুক্ত যখন হয়ে যাচ্ছে তখন এই আগেরটাকেও বলা হবে এই যে এটা কোঅর্ডিনেট ক্লজ এবং পরেরটাকেও বলা হবে কোঅর্ডিনেট ক্লজ। সিমিলারলি ইয়েট, তাহলে এখানে হি ইজ উইক এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বা হি ইজ ওয়ার্কিং হার্ড এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। বাট এই জায়গায় যখনই কি হয়েছে এই যে কোঅর্ডিনেশন কনজাংশন দিয়ে যুক্ত হয়েছে তখন আগেরটা হয়ে গেল কি, এটা কোঅর্ডিনেট ক্লজ এবং এটা হয়ে গেল কোঅর্ডিনেট ক্লজ। বুঝতে পেরেছো? তাহলে কোঅর্ডিনেশন কনজাংশন দ্বারা যুক্ত হলে তখন কি হয়ে যায়, এই যে ক্লজ গুলো আছে কোঅর্ডিনেশন কনজাংশন দ্বারা যুক্ত এই যে আগে পরে যে ক্লজ গুলো আছে এগুলো কি হয়ে যাবে তখন কোঅর্ডিনেট ক্লজ হিসেবে পরিচিতি পাচ্ছে। সো প্রিয় শিক্ষার্থীরা, একটু বুঝে বুঝে পড়লে আশা করি ডিটেইলস পড়লে ভালো হবে। এই ডাইরেক্ট আমরা রুলসে চলে গেলে কি হয়ে যায়, আসলে বুঝি না আসলে সিম্পল সেন্টেন্সটা কি, কমপ্লেক্সটা কি, কম্পাউন্ড কি, ক্লজ কত প্রকার, কিভাবে চিনতে হয়, এইগুলো না জেনে আমরা যখনই কি করি রুলের মধ্যে প্রবেশ করি তখন আমরা বুঝতে পারি না কখন দুইটা সাবজেক্ট লাগবে, কখন দুইটা ফাইনাইট ভার্ব লাগবে, এই আমরা মুখস্থ করে ফেলি। মুখস্থ না করে বুঝে বুঝে পড়লে আশা করি এটা তোমার জন্যই ভালো হবে বা আমাদের জন্য ভালো হবে বা আমাদের শিক্ষার্থীদের জন্য ভালো হবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখা হচ্ছে ডে 3 ক্লাসে। সবাই এগুলো প্রস্তুতি নাও। আর তোমরা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও অবশ্যই আমাদের পেজের ইনবক্সে মেসেজ করবে, ইউটিউব থেকে দেখলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা কল সেন্টারে কল করবে। আর আমার ক্লাস নেওয়া হয় আমার এই লেকচার বইটি থেকে, যে বইটা এসএসসি প্লাস প্রি অ্যাডমিশন, আমি যে ক্লাস নিচ্ছি সেম এই বইটা হচ্ছে এই লেকচার বই। তো এই লেকচার বুকটি যাতে প্রয়োজন তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, পেজের ইনবক্সে মেসেজ করবে অথবা কল সেন্টারে কল করবে, যে কোনো প্রয়োজনে ইনশাআল্লাহ। আর যারা পেইড ব্যাচে ভর্তি হবা দ্রুত ভর্তি হতে পারো ইনশাআল্লাহ। তুমি ভর্তি হওয়ার সাথে সাথে তোমাকে আমি একদম দায়িত্ব নিয়ে পড়াবো ইনশাআল্লাহ। ইংলিশ নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না, যেভাবে বলবো তুমি জাস্ট গাইডলাইনটা ফলো করবা, ইনশাআল্লাহ ইংলিশে ভালো কিছু হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।